এনকাউন্টার হচ্ছে মানবতা বিরোধী। পুলিশের দায়িত্ব তাকে প্রোটেক্ট করা। আপনি প্রোটেক্ট করতে পারলেন না মানে পুলিশ ব্যর্থ হলো। উনি ক্রাইম সিন রিক্রিয়েট করে তখন তার ভিডিও রেকর্ডিং হয়। তাহলে কেউ যদি পালিয়ে যায় তাহলে তার ভিডিও রেকর্ডিংয়ে থাকবে, প্রকাশ্যে আসুক। ভিডিও রেকর্ড প্রডিউস করতে না পারে, প্রকাশ করতে না পারে, তাহলে বুঝতে হবে যেটা অন্য গল্প আছে। তাহলে যে তদন্তের মূল সাক্ষী হতে পারতো, ইনফরমেশন পেতে পারতেন তদন্তের সুবিধার জন্য, সে পালিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে। কারা কারা, কোন অফিসার ইনভলভ ছিল খুঁজে বার করতে হবে। পাড়ার পুলিশ, নিচু লেভেলে পুলিশ সাহস পাবে না কাউকে এনকাউন্টার করতে, নিচু লেভেলে পুলিশ সাহস পাবে না কোনো অপরাধীকে ছেড়ে দিতে। কারো একটা নির্দেশ ছিল দিতে হবে। সকালে ধরে বিকেলে খরচ করে দিতে হবে কারা বলে? যারা গুন্ডা বদমাশ, হ্যাঁ, যারা আইন মানে না তারা বলে। তাহলে আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে গুন্ডাদের ভাষায় কথা বলেন, তাহলে যারা গুন্ডা তারা তো ইন্সপায়ার্ড হবে। দেখুন, এইগুলো সব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার জন্যে। রাজ্য পুলিশ আছে, এখানে কলকাতা পুলিশ আছে, তাদের দায়িত্ব এগুলোকে দেখা। একটা কথা আমি বারবার বলি যে যারা পুলিশে চাকরি করেন তাদের যে সার্ভিস রেগুলেশন আছে, বা সরকারি চাকরি যারা করেন তাদের যে সার্ভিস রেগুলেশন আছে, সেখানে খুব স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে তারা কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল এদের দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে না। ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে নিরপেক্ষ হতে হবে। তাহলে একজন লোক সেই সংবিধানে শপথ নিয়েছে এমএলএ হিসেবে, তারপরে প্রতিদিন সংবিধান বিরোধী কথা বলে যাচ্ছে, আইন বিরোধী কথা বলে যাচ্ছে, তাহলে যেটা ফৌজদারি অপরাধের শামিল, তাহলে আপনি এই ফৌজদারি অপরাধ করার পরও দিলীপ ঘোষের বিরুদ্ধে যদি পদক্ষেপ নিতে না পাচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনি পলিটিক্যালি বায়াসড হচ্ছেন। তাহলে আমি কলকাতা পুলিশের যারা উচ্চপদস্থ অফিসার আছেন, সে ডিরেক্টর জেনারেল পুলিশ হতে পারে বা এখানে কমিশনার পুলিশ হতে পারে, তাদের সকলেকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যারা অফিসার্স আছেন নিচুতলায় তাদেরকে বলুন যে যেখানে থানায় কেস রুজু করতে হয় সেখানে যাতে আইন মেনে কেস রুজু করে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে পুনরাবৃত্তি, যাতে এই ধরনের অপরাধ যারা করছে তারা অপরাধ বন্ধ করে। আপনি আইনের শাসনের কথা বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বিকালে ধরা হবে, সকালে ধরা হবে, বিকালে খরচ করা হবে। এটা হয়েছে বারুইপুরের ক্ষেত্রে, এবং সাধারণ মানুষ বা বিজেপি কর্মী সমর্থকরা তারা তো খুশি। অনেক অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক, সাংবাদিক, অ্যাডভোকেট তারাও তো খুশি যে অন্যায় করেছে, খরচ হয়ে গেছে। এত আপত্তি কিসের, এত মায়া কান্না কিসের? মুশকিলটা হচ্ছে যারা বলছেন তারা মানে আইন সম্পর্কে অবগত নন। হ্যাঁ, আমাদের দেশে একেবারে ঘটা করে যে নতুন ফৌজদারি আইন আনা হয়েছে, সেটা এই যে ন্যায় সংহিতা যেটাকে আমরা বলছি, সেই আইনটা নিয়ে আসার অর্থ হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে চার্জশিট দিতে হবে, তারপরে ট্রায়াল শেষ করতে হবে। এটাই মূল লক্ষ্য ছিল। তাহলে সেই লক্ষ্যে আপনি আইন নিয়ে এলেন, সেখানে কোথাও বলা নেই সকালে ধরে বিকালে খরচ করে দিতে হবে। সকালে ধরে বিকালে খরচ করে দিতে হবে কারা বলে? যারা গুন্ডা বদমাশ, হ্যাঁ, যারা আইন মানে না তারা বলে। তাহলে আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে নাকি সেই উত্তরপ্রদেশে ক্রিমিনালদেরকে তো যোগী আদিত্যনাথ এইভাবে ঠান্ডা করেছে, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে গুন্ডাদের ভাষায় কথা বলেন, তাহলে যারা গুন্ডা তারা তো ইন্সপায়ার্ড হবে। আর যারা ভয় দেখিয়ে বলছেন যে উত্তরপ্রদেশে ঠান্ডা করেছে, এই উত্তরপ্রদেশ বলুন আর পশ্চিমবঙ্গ বলুন বা যে রাজ্যেই বলুন, যেখানেই দেশের যে প্রান্তেই হোক, সব প্রান্তে যারা সংবিধানের পক্ষে তারা এই কথা বলবে না, যারা সংবিধানের বিপক্ষে তারা এই কথা বলবে। এখন যারা সংবিধানের বিপক্ষে তারা দেশের সার্বভৌমত্বের পক্ষেও নয়। তাহলে যারা দেশের সার্বভৌমত্বের বিপক্ষে তারা তো তাদের বিরুদ্ধে তো দেশদ্রোহিতার কেস হওয়া উচিত। তাহলে যারাই এ কথা বলবে, যারা সংবিধানের বিপক্ষে কথা বলবে, দেশের সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলবে, যারা অ্যানার্কির পক্ষে কথা বলবে, তারা তো দেশের যদি সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলে, তাই তার বিরুদ্ধে বিএনএসই আছে, ক্রিমিনাল মামলা হবে, সেডিশনের মামলা হবে। তাহলে আপনি যারা প্রতিবাদ করছেন তাদেরকে আপনি সেডিশনের মামলা দিচ্ছেন, আর যারা সংবিধানের পক্ষে কথা বলছে, সংবিধান প্রতিষ্ঠার কথা বলছে, সংবিধানকে লিভিং রাখার কথা বলছে, তাদের বিরুদ্ধে আপনি কেস দিচ্ছেন। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে এটা একটা মোরালিটি। সংবিধানের যে কথাগুলো লেখা আছে তা একটা নীতি নির্দেশ করে। তাহলে আপনি সেই নীতির পক্ষে না বিপক্ষে, এটাই স্থির করতে হবে।
এটা রাজনৈতিক দল যেগুলো আছে তাদেরও দায়িত্ব, আর সাধারণ মানুষ তাদেরও দায়িত্ব। ফলে আমাদের বুঝে নিতে হবে যে যদি কেউ কঠিনতম অপরাধ করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিজেপি নেতারা এবং কর্মীরাও অনেকেই দেখা যাচ্ছে যে কমিউনিস্টদের উপর খুব খেপেছে এখন, যে এরা বড্ড বেশি উস্কানি দিচ্ছে, ঝামেলা পাকাচ্ছে। এবং আমি অসভ্যদের নিয়ে কথা বলতে চাই না। যারা সভ্য সমাজের মধ্যে আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। যারা সভ্য সমাজে অন্তর্ভুক্ত নয়, যারা দেশের সংবিধান মানতে চায় না, তাদেরকে নিয়ে আলোচনা করা উচিত না। দেশের মানুষের একজোট হতে হবে। যারা সংবিধান বিরোধী, যারা সভ্য সমাজের নয়, তাদেরকে হয় সভ্য হয়ে আমাদের সমাজে ফিরতে হবে, আর না হলে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। দেখুন, এনকাউন্টারের কথা যা পুলিশের পক্ষ থেকে আমি জানতে পেরেছি, যদি সঠিক জানি, যে তারা একটা ক্রাইম সিন রিক্রিয়েট করতে গেছিলো, সেই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমণ করে, ফলে গুলি করে। দুটো কথা বলার, এক হচ্ছে যে এনকাউন্টার হচ্ছে মানবতা বিরোধী, ফলে পুলিশের কাস্টাডিতে কারোর মৃত্যু, যার জন্য আমাদের দেশে গাইডলাইন আছে যে হিউম্যান রাইটস কমিশনকে ইনফর্ম করতে হবে 24 ঘন্টার মধ্যে। তাহলে কোনো মৃত্যুই কাম্য নয়। পুলিশের দায়িত্ব তাকে প্রোটেক্ট করা। আপনি প্রোটেক্ট করতে পারলেন না মানে পুলিশ ব্যর্থ হলো। তাহলে এখানে পুলিশের ব্যর্থতা কেন, তার কারণ তদন্ত করতে হবে। হিউম্যান রাইটস কমিশনও ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করবে, তার দায়িত্ব সেটা। দুই, যখনই ক্রাইম সিন রিক্রিয়েট করে তখন তার ভিডিও রেকর্ডিং হয়। তাহলে কেউ যদি পালিয়ে যায় তাহলে তার ভিডিও রেকর্ডিংয়ে থাকবে, প্রকাশ্যে আসুক আমরা চাইব। পুলিশের উপর যদি আক্রমণ করে থাকে তাহলে তারাও ভিডিও রেকর্ডেড থাকবে। যদি ভিডিও রেকর্ড প্রডিউস করতে না পারে, প্রকাশ করতে না পারে, তাহলে বুঝতে হবে যেটা অন্য গল্প আছে। আর তিন, আপনার একদিন আগেই আপনার কাছ থেকে একজন অপরাধী পালিয়ে যাচ্ছে, যেখানে সাধারণ জনগণ ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাই একসঙ্গে মিলে আমার রাজ্যে ধর্ষণ, খুন ঠেকানোর জন্যে বেরিয়ে যাচ্ছে রাত্রে, মাঝরাত্রে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে ধরে নিয়ে আসার চেষ্টা করছে। সেই অপরাধী আপনার কাছ থেকে পালিয়ে যাচ্ছে, আরেকদিনের মধ্যে আরেকজনও পালিয়ে যাচ্ছে। যে পালিয়ে যাচ্ছে তার কাছ থেকে আপনি তথ্য গ্যাদার করছিলেন, সংগ্রহ করছিলেন। তাহলে যে তদন্তের মূল সাক্ষী হতে পারত, বা যার কাছ থেকে আপনি অনেক ইনফরমেশন পেতে পারতেন তদন্তের সুবিধার জন্যে, সে পালিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে। কারা কারা, কোন অফিসার ইনভলভ ছিল খুঁজে বার করতে হবে। পাড়ার পুলিশ, নিচু লেভেলের পুলিশ সাহস পাবে না কাউকে এনকাউন্টার করতে, নিচু লেভেলের পুলিশ সাহস পাবে না কোনো অপরাধীকে ছেড়ে দিতে। কারো একটা নির্দেশ ছিল। রাজ্যে এতগুলো ঘটনা, বামেদের ভূমিকা, অন্যদিক থেকে ভালো তৃণমূলের ঋতব্রতদের ভূমিকা কিভাবে দেখছেন? ভালো তৃণমূল যা আছে তা তো বিজেপির বি টিম, ফলে তাদেরকে নিয়ে আলোচনা করার প্রয়োজনই নেই। বলছে আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের বিরোধিতা করবো, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার বৈঠক করছে। দেখুন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে এই রাজ্যে যে সমস্ত ধর্ম, সমস্ত ভাষার মানুষের সহাবস্থান ছিল তা নষ্ট হয়েছে আরএসএসের দুটি শাখার জন্যে, এবং সেটা দুটো ফুলের কথাই আমি চিরকাল বলে এসেছি। এখন একটা ফুলের উপরে, ঘাস ফুলের উপরে নির্ভর করে এখন পদ্ম ফুল এসছে। দেখেছেন চারিদিকে গরিব মানুষের উপর আক্রমণ হচ্ছে। নির্বাচনের সময় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল তারাও গরিব মানুষ, মুসলিম, মতুয়া, পিছিয়ে পড়া সম্প্রদায়। ফলে বুঝতে হবে যে আক্রমণটা আসছে সাধারণ মানুষের উপর, যারা মেজরিটি। ফলে তা সংগঠিত অপরাধ, সেই অপরাধ করাচ্ছে যারা, তারা একটা আনরেজিস্টার্ড বডি আরএসএস। ফলে যাতে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, যারা দায়বদ্ধ নয় কারোর উপর। যারা দীর্ঘদিন ধরে আরএসএসের যারা সংবিধান জানেন, তারা জানেন যে সংবিধান, আরএসএসে যারা বর্ণপ্রথায় উচ্চবর্ণের লোক তাদেরকেই যোগ্যতা নিরিখে রাখা হতো, বাকিদের জায়গা দেওয়া হতো না। দীর্ঘদিন আরএসএস চলেছে, স্বাধীনতার আগে তৈরি হওয়া সংগঠন। সেই সংগঠন একটা সময় এসে তাদের সংবিধান অ্যামেন্ড করে বলছে যে আমরা সবাইকে ইনক্লুড করব। এবং আমি একটা বই থেকে পড়েছিলাম, অক্সফোর্ডের পাবলিকেশান, যে একটা জায়গায় খাওয়ার নিয়ে আলোচনা হচ্ছে, যে লাঞ্চের মিটিংয়ের লাঞ্চে খাওয়ার হবে, সেখানে বলছে যে তাহলে আমরা এক জায়গায় বসে খাই। সেখানে তাদের নেতা বলছে কি দরকার তার। ফলে যারা যোগদান করছেন তাদের হয় যোগদান করতে বাধ্য হচ্ছেন, আর নাহলে না জেনে যোগদান করছেন। ঠিক আছে, মানুষকে সচেতন করতে হবে। ক্ষমতাকে ব্যবহার করে আরএসএস আসলে সব কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সচেতন নাগরিক, আমাদের দায়িত্ব হচ্ছে সংবিধানকে বাঁচানো।